দেখুন, একটা কথা আমাদেরকে মানতেই হবে। ইভেন আমিও ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সমালোচনা করি। কিন্তু সমালোচনা করা হলেও একটা কথা মানতেই হবে, এবং আমার যতদূর মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ৮৪ বছর বয়স হলেও তিনি একজন মস্ত বড় খেলোয়াড়, এবং এই বয়সে তিনি যেভাবে খেলে যাচ্ছেন সেটা সত্যিই ভাই বলতে হবে যে তিনি একজন সত্যি পাক্কা খেলোয়াড়। দর্শক, আপনারা জানেন যে গতকাল উপদেষ্টা পরিষদের একটা মস্ত বড় বৈঠক হয়েছে এবং সমস্ত রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। এ বিষয়ে আপনারা সবাই অবগত। এখন গতকাল উপদেষ্টা পরিষদের যে বৈঠকটা হয়েছে এবং সেখান থেকে তিনি জাতি ও দেশের উদ্দেশ্যে যে বার্তা দিচ্ছেন সেটাই আমাদেরকে একটু পড়ে দেখতে হবে এবং বুঝতে হবে যে এই বার্তার মধ্যে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছে। বিশেষ করে এই পদত্যাগ নাটকের পর এই বার্তাটা একদম আমাদের সামনে স্পষ্ট করে দেখাচ্ছে যে তিনি ঠিক কত বড় খেলোয়াড় এবং পদত্যাগ নাটকটা কেন করা হয়েছিল। দর্শক, গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস উইংয়ের মাধ্যমে যে বার্তা বেরিয়ে আসছে সেটা কিছুটা এরকম: যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কি পাওয়ার ছিল না? ছিল, কিন্তু তা সত্ত্বেও কোনো না কোনোভাবে যত দিন এগিয়ে যাচ্ছিল তত বিএনপি বলুন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, এই নূর ট্যুর যেরকম আছে, এই সমস্ত রাজনৈতিক দলগুলো প্রায়শই আমরা দেখছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে, অন্তর্বর্তী সরকারের উপরে, এনসিপির উপরে একটা চাপ বাড়াচ্ছে। সেটা নির্বাচন নিয়ে হোক কিংবা ওনার সংস্কারের বিষয়ে হোক, ধীরে ধীরে চাপটা বাড়ছিল। এবং এই করিডোর ইস্যুর পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা আরও তীব্রভাবে বাড়তে শুরু করে। এখন এটা যদি এখানেই হাল না ধরা হয় তাহলে এটা লাগাম ছাড়া হয়ে যাবে, হাতের বাইরে বেরিয়ে যাবে। সেই জন্যই সেই হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে লাগাম কষে দিলেন বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের উপরে, যে এখন থেকে আমি যে সংস্কার করছি, যে সিদ্ধান্ত নিচ্ছি, যে কাজগুলো করছি, যে ঘোষণা দিচ্ছি, সেটাতে আঙুল তুলতে হলে তোমাকে আরও 10 বার ভাবতে হবে। এর আগে তুমি হুটহাট করে আমার যে কোনো সিদ্ধান্তে, আমার যে কোনো নীতিতে, আমার যে কোনো কর্মকাণ্ডে বিভিন্ন রকম সমালোচনা করছিলে, বিভিন্ন রকম দাবি দেওয়া আন্দোলন করার হুঁশিয়ারি দিচ্ছিলে, কিন্তু এখন সেটা হইতে সাবধান। কারণ আমি রেগে গিয়েছিলাম, রেগে গিয়ে পদত্যাগ করতে গিয়েছিলাম। তারপরে তোমরা এসে সবাই আমাকে বলেছো যে পদত্যাগ করো না, আপনাকে এখানে থাকতেই হবে। তারপর আমি আরও বেশি পাওয়ারফুল করে নিলাম নিজেকে এবং হুঁশিয়ারি দিয়ে দিলাম সরকারিভাবে যে এরকম কোনো কিছু করা হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে, পরবর্তী আরও শক্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যেমন আজ বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আমরা কঠোর আন্দোলন নিয়ে মাঠে নামব, কিন্তু এখন সেটা করতে গেলে বিএনপিকে আরও 10 বার, 20 বার, 30 বার, 50 বার ভাবতে হবে। কিন্তু এই পদত্যাগ নাটকটা যদি না হতো এবং পদত্যাগ নাটকের পরে এই যে তিনি একটা নিজের জায়গাটা আরও স্ট্রং করে নিলেন, এইটা যদি না হতো তাহলে বিএনপিকে যে পর্যায়ে ছিল সমস্ত পরিবেশ, সেই পর্যায়ে বিএনপিকে অত ভাবা লাগতো না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে ইজিলি বিএনপি মাঠে আন্দোলন নিয়ে নামতে পারত, কিন্তু এখন সেটা ভাবতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের যে কাজগুলো আছে,
সেগুলো নিয়ে কেউ বাধাগ্রস্ত করতে আসলে আমরা ব্যবস্থা নেব। এবং এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার সহ এনসিপির তো একটা মোটামুটি জনসমর্থন আছে, যাই বলুন না কেন, তো তাদেরকে সরাসরি মাঠে নামিয়ে দেওয়ার একটা লাইসেন্স তিনি এই পদত্যাগ নাটকের মাধ্যমে বের করে নিলেন। কারণ এই পদত্যাগ নাটকের আগে যদি এই এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থিত যে জনগণরা আছে তারা যদি মাঠে নামতো যে অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডের বিষয়ে কেন আপনারা প্রশ্নচিহ্ন তুলছেন, কেন আপনারা আঙুল তুলছেন, এটা কীরকম একটা ব্যাড সাউন্ড শোনায়, তাই না? যে সরকারের সমালোচনা করছে, সরকারের একটা খারাপ সিদ্ধান্তকে নিয়ে অন্য একটা রাজনৈতিক দল কথা বলছে, সেখানে সরকার দমনপীড়ন চালাচ্ছে, বিরোধী দল মতকে জায়গা দিচ্ছে না, এরকম একটা সিন ক্রিয়েট হতো। কিন্তু এখন যদি সেটা করা হয় তাহলে সেটা সিন ক্রিয়েট করবে না। কেন? কারণ তখন এই জিনিসটাই সামনে উঠে আসবে যে ঠিক আগে যেমনটা হয়েছিল এখনও তেমনটা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে, তাদেরকে কাজ করতে দেয়া হচ্ছে না, অসম্ভব করে তোলা হচ্ছে, আর এর পিছনে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র আছে। এই বলে তাদের সমর্থিত মানুষগুলো রাস্তায় একেবারে তুমুল আন্দোলন শুরু করে দেবে, ন্যাচাকার কাণ্ড শুরু করে দেবে। এবং ইতিমধ্যেই গতকাল আমরা দেখেছি যে এই পদত্যাগ নাটকের পর 5 বছর তাকে ক্ষমতায় রাখার কথা হচ্ছে, তাকে রাষ্ট্রপতি বানানোর কথা হচ্ছে, তো সেই সময় এই জিনিসগুলো আরও বাড়তে থাকবে। সুতরাং খেলাটা বুঝলেন তিনি ঠিক কত বড় প্লেয়ার। জল যেই দেখছে নিজের কোটের বাইরে গড়াতে শুরু করেছে, তিনি সাথে সাথে একেবারে বাঁধ দিয়ে নিলেন। তিনি সাথে সাথে নিজের দিকে যে সমালোচনাগুলো আসছিল সেই সমালোচনাগুলোকে রুখে দেওয়ার একটা কাজ করে ফেললেন। গতকাল শনিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সমস্ত কথা জানানো হয়েছে এবং লক্ষ্য করুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি দেয়া হয়েছে। এখন কেন প্রেস উইং থেকে এই বিবৃতি আসলো এবং এই বিবৃতি এখন সরকারিভাবে প্রেস উইং থেকে আসার কারণ যেটা, সেই কারণের যে বার্তাটা ছিল সেটা কেন প্রেস উইং থেকে আসেনি? সেটা কেন নাহিদ ইসলামের মুখ থেকে আমাদেরকে শুনতে হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছেন? এ কথা কেন প্রেস উইং থেকে আমরা শুনতে পেলাম না? খেলাটা ধরতে পারছেন? এখন প্রেস উইং থেকে বিবৃতি আসছে, কিন্তু এর থেকেও বড় যে সিদ্ধান্তটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুব্ধ হয়ে গিয়েছে, তিনি পদত্যাগ করতে চাইছেন, এ কথা কিন্তু অফিসিয়ালি বার হয়নি। এ কথা বার হয়েছে অন্য একটি রাজনৈতিক দলের একজন কর্মী নেতার মুখ থেকে। সেটা নিয়ে বিশাল একটা কিছু হলো, সরকারের দিক থেকে কোনো রকম কোনো বিবৃতি আসলো না ওনার পদত্যাগের বিষয়ে। কিন্তু এখন সরাসরি একবারে সিলমোহর লাগানো হয়ে গিয়েছে না, সেই জন্য সরাসরি সরকার থেকে বিবৃতি আসছে। বুঝতে পারছেন খেলাটা? দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। বুঝতে পারছেন খেলাটা? এবার আপনি যদি এই সরকারকে নিয়ে বা এই সরকারের কোনো সিদ্ধান্তকে নিয়ে চ্যালেঞ্জ করতে যান, কোনো একটা আন্দোলন করতে যান, তাহলে সেখানে একটা বৈধ কারণ দেখিয়ে আপনাকে গ্রেপ্তার করা হবে, আপনার দলটিকে নিষিদ্ধও পর্যন্ত করা হতে পারে। কারণ এখানে সরাসরি বলা হচ্ছে যে দায়িত্ব পালনে। এখন তিনি কত দায়িত্ব পালন করছেন আর কত সংস্কার করছেন সে তো আমরা সবাই জানি, কিন্তু তা সত্ত্বেও আপনি সেটাকে নিয়ে কথা বলতে পারবেন না। এখন গতকালকেরই একটি রিপোর্ট এখানে দেখতে পাচ্ছেন, নিজে গিয়ে আপনারা ভেরিফাই করতে পারেন। লুৎফে সিদ্দিকী কে তিনি বলছি, কিন্তু তিনি কি বলেছেন সেটা আগে বলি। লুৎফে সিদ্দিকী তিনি বলছেন সরকারি সংস্থাগুলো কাঠামোগত সংস্কার জরুরি, সরকারি সংস্থাগুলোর কাঠামোগত সংস্কার জরুরি, তবে যে গতিতে বর্তমানে সংস্কার করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় বেশ কম। সত্যিকার অর্থে শিল্পসহ অন্যান্য খাতে আমাদের
কোনো পথনকশা নেই, যা হতাশার বিষয়। লুৎফে সিদ্দিকী বলছেন। লুৎফে সিদ্দিকী কে? প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত এই লুৎফে সিদ্দিকী। তিনি বলছেন যে সরকারি সংস্থাগুলোর সংস্কার জরুরি, তবে যে গতিতে বর্তমানে সংস্কার করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেক বেশি কম। সত্যিকার অর্থে শিল্পসহ অন্যান্য খাতে আমাদের কোনো পথ নকশা নেই, যা হতাশার বিষয়। এ কথা কোনো বিরোধী দল বা কোনো বিরোধী মত বলছে না, এ কথা বলছে ওনারই বিশেষ দূত। সুতরাং বুঝে দেখুন, শিল্প খাতে গত 10 মাসে সংস্কার হয়েছে, কিন্তু এখনও এই লুৎফে সিদ্দিকী বলছে যে সত্যিকার অর্থে সংস্কারের জন্য কোনো পথ নকশা নেই। এবং বিশেষ করে দেশের শিল্প খাত, যেখানে আজ আমাদের দেশের শিল্প এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, প্লাস অর্থনীতি এই পর্যায়ে পৌঁছে গিয়েছে, এই পর্যায়ে বলতে খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে, সেখানে শিল্প খাতকে সংস্কার করার জন্য কোনো পথ নকশা নেই। তাহলে এই সরকার কোন জায়গায় সংস্কার করছে? এবং এই নাটকের যে খেলাটা হলো, সেটা একমাত্র তার যে পিন পয়েন্ট, সেটা এটাই যে তিনি পদত্যাগ কেন করবেন, তাকে দায়িত্ব পালন করতে বাধা দেয়া হচ্ছে। সে বিশাল সংস্কারের কাজ করছে, দেশের জন্য, দেশের জনগণের জন্য একেবারে জানমাল লুটিয়ে দিচ্ছে, রাতের ঘুম হারাম করে তিনি কাজ করছে, কিন্তু বিরোধী দল এসে তার সেই কাজে বাধাগ্রস্ত দিচ্ছে, তাই তিনি পদত্যাগ করবেন। অথচ এটা তো একটা জিনিস। এরকম সংস্কার করার জন্য যতগুলো কাজ আছে, সেই সমস্ত কাজের খাতা, ফাইল যদি আমরা এখন খুলি, তাহলে দেখবেন সেখানে ভীষণ হতাশা, শঙ্কা, এবং এই লুৎফে সিদ্দিকী যেটা বলছে যে হতাশার বিষয়, তো প্রত্যেকটি খাতাতে আপনি এই হতাশার বিষয়ই পাবেন। সংস্কারের দিক থেকে গেলে সংস্কার হয়েছে, এখন সেই বিষয়ে আর যাচ্ছি না, কোন কোন জায়গায় বিশেষভাবে সংস্কার হয়েছে। এই লুৎফে সিদ্দিকী যেটা বলছে যে এই শিল্প খাতে প্রয়োজনের তুলনায় অনেক কম গতিতে, বেশ কম গতিতে সংস্কার হচ্ছে, এরকম সমস্ত খাত না। কিছু কিছু জায়গা আছে, নিজের ব্যক্তিগত ব্যাংক, নিজের যে কর মুক্ত করার বিষয়, তারপরে ওই আরেকটি যে রাজনৈতিক দল আছে তাদের যে জিনিসগুলো সেট করে দেওয়ার বিষয়, সেই সমস্ত জায়গায় বিশাল সংস্কার হয়েছে। কাদেরকে গ্রেপ্তার করলে পরবর্তী আমাদের যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নে সহজ হবে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য যথাযথ আইন পরিবর্তন, বিচারিক প্রক্রিয়ায় মানে কিছু চেঞ্জেস আনা, এই সব জায়গাগুলো ব্যাপক গতিতে সংস্কার হয়েছে। কিন্তু দেশের শিল্প খাতের মতো জায়গায় প্রয়োজনের তুলনায় অনেক বেশি কম গতিতে, অনেক ধীর গতিতে সংস্কার হচ্ছে। এখন এটা নিয়ে যদি আমি বা আপনি আজ ধানমন্ডির সামনে গিয়ে বা ওনার বাসভবনের সামনে, যমুনার সামনে গিয়ে কোনো একটা আওয়াজ তুলি যে শিল্প খাতে কেন এরকম প্রয়োজনের তুলনায় অনেক ধীর গতিতে কাজ হচ্ছে, 10 মাস ধরে আপনি তাহলে কি করলেন, আমাদের শিল্প খাত তো বরবাদ হওয়ার দিকে চলছে, এটা যদি আমি আপনি আজ করতে যাই, তাহলে সাথে সাথে একেবারে অ্যাকশান শুরু হয়ে যাবে। কেন অ্যাকশান শুরু হয়ে যাবে? কারণ এই পদত্যাগের নাটকের মাধ্যমে তিনি একেবারে শিলমোহর লাগিয়ে নিয়েছে যে দায়িত্ব পালনে বাধা, অযৌক্তিক দাবি দেওয়া, ওই সময় এটা আমার আপনার এই দাবিটা অযৌক্তিক হয়ে যাবে এবং তার যে দায়িত্ব পালন সেখানে বাধা হয়ে যাবে এবং উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত, মানে আমার আপনার এখতিয়ারে থাকবে না এটা নিয়ে কথা বলা। তো এই এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচি হয়ে যাবে আমাদের এই বিষয়টা। তাই তিনি এই বিষয়টা জনমনের সংশয়, সন্দেহ সৃষ্টি করবে, তাই এ নিয়ে তিনি একেবারে কড়া অ্যাকশানে নামবে, নেমে একেবারে ফুল আমাদের যে আওয়াজ সেটাকে পুরোপুরি চেপে দেওয়া হবে এবং তিনি যেটা যা করছে সেটা চালিয়ে যাবেন। এবার আপনি ভেবে বলুন, আমি যে শুরুতে কথাটা বললাম হয়তো আপনার শুনে একটু খারাপ লেগেছে, কিন্তু আপনি ভেবে বলুন, তলিয়ে ভেবে বলুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 84 বছর বয়সেও একদম তুখর একজন খেলোয়াড় কিনা। মানে উনি যেই বুঝেছেন যে ওনার বিরুদ্ধে জনমত যেতে শুরু করেছে, জনমত মানুষের ভিতরে যা আছে সেটা পরবর্তী বিষয়, কিন্তু বহিঃপ্রকাশ হতে শুরু করেছে, উনি যেই এটা বুঝে গিয়েছেন সেই সাথে সাথে কীরকম অ্যাকশান নিয়ে নিল বলুন। এখন বিএনপি যদি, মানে
আমি বলে রাখছি এই ভিডিওতে, এতদিন বিএনপি সংস্কার না, নির্বাচন নিয়ে ব্যাপক একটা মানে হাইপ তুলছিল, নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতেই হবে। এই পদত্যাগের নাটকের পর এই যে উপদেষ্টা মহলের বৈঠক হলো, রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক হলো, এই যে একটা চাপ সৃষ্টি করে দেয়া হলো, এবার দেখবেন বিএনপি এই নির্বাচনের যে তাদের তড়িঘড়ির বিষয়টা ডিসেম্বরের মধ্যেই দিতে হবে, আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল, সেটা কতটা মানে ওই ধীর গতি, ঊর্ধ্বগতি নয়, নিম্ন গতিতে চলে আসে, আপনারাই একটু হিসাব করে নেবেন। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যান। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে মারাত্মক একটা স্ট্র্যাটেজি, এ বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।